পণ্ডিতজি বলেছেন সত্যিকারের ভালোবাসা তো সেটাই যাতে ফোঁটা ফোঁটা রক্তের ছিটে লেগে থাকে, তাতে নাকি লোকের নজর কম লাগে, সেটা অমর প্রেমে পরিণত হয়। সিলিন্ডার ব্লাস্ট করিয়ে প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্ত্রী হত্যা করেছে স্বামীকে, তবে তার কোনো প্রমাণ নেই। তবে তার পরকীয়ার খবর ছড়িয়ে পড়েছে গোটা শহরে। স্ত্রী লেগে পড়ে আছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, এদিকে তার প্রেমিকও হওয়া। পুলিশ নাজেহাল হয়ে পড়েছে এই কেস নিয়ে। সব কিছুর পিছনে কে রয়েছে? আদৌ কি ওই স্ত্রী খুনি? পরকীয়ার ফাঁদে পড়ে যে কিভাবে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে, আজ এমনই একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি। নেটফ্লিক্সে রিলিজ পাওয়া এই মুভি এতটাই জনপ্রিয় হয়েছিল যে আজ 3 বছর পর আবার এই মুভিটির সেকেন্ড পার্ট খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সাসপেন্স থ্রিলার মুভি হাসিন দিলরুবা। আমি শ্রেয়সী, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সিনেগল্প এসপিতে। মুভিটা শুরু হয় জোয়ালাপুর নামে এক মফস্বল থেকে, যেখানে একজনকে সাঁতার কেটে নদী পারাপার করতে দেখা যাচ্ছে, আর অন্যদিকে একটি মেয়ে কুকুরদেরকে রাস্তায় দাঁড়িয়ে মাংসের টুকরো খাওয়াচ্ছে। হঠাৎ তার পিছনে বিশাল বিস্ফোরণ ঘটে। মেয়েটি দৌড়ে যায় সেখানে আর দেখে তার বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। মূলত এটা সিলিন্ডার ব্লাস্ট করেছে, আর সেখানে একটা হাতের টুকরো পাওয়া গেছে, আর তার হাতে মেয়েটির নাম ট্যাটু করা আছে, রানী। রানী রিসু রিসু করে কাঁদতে থাকে। ওটা তার স্বামী রিসুরই হাত ছিল। মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছে তাদের। পুলিশ সেখানে আসে আর ইন্সপেক্টর কিশোর তদন্ত শুরু করে। পুরো বডিটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তবে মাথার খুলিতে ভারী কিছু আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। আগেই মারা গেছে রিসু, তারপরে ব্লাস্টে জ্বলে গেছে তার দেহ। একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা ঠান্ডা মাথার মার্ডার। তবে খুনিকে? ইন্সপেক্টর সন্দেহ করে রানীকেই। সিন কাট হয় 6 মাস আগের ফ্ল্যাশব্যাকে। দেখা যায় রিসু ও তার মা তার বাবার সাথে মেয়ে দেখতে যায়। রিসুর মা রানীর সম্পর্কে সমস্ত কথা জানতে চায়, যেমনটা মেয়ে দেখতে গিয়ে ছেলের মারা করে থাকে আর কি। রানীর মাও বলে তাদের মেয়ে হলো সর্বগুণ সম্পন্না, বাড়ির সমস্ত কাজ সে জানে, এমনকি সেলাইও জানে, রান্নাও করতে জানে, ঘর সাজাতে পারে, আর সে বিউটি পার্লারে কোর্সও করেছে। এমনকি আজ খাবারের মেনুতে যা যা রয়েছে, পকোড়া, মিষ্টি, জিলেবি, মশলা, সমস্ত কিছু সেই একা হাতে করেছে। অন্যদিকে রানীর মাসি রানীকে আলাদা ঘরে বসিয়ে জ্ঞান দিচ্ছে। মাসি বলে, তোর তো আগের বয়ফ্রেন্ডটা 5 বছর থেকে পালালো, আর তার আগেরটা 2 বছর টিকলো, তার আগেগুলো 6 মাস 6 মাস করে টিকেছে। এই ছেলেটা একটু বলদ গোছের আছে, বিয়ে করে নে টিকে যাবে, তার উপর আবার ইঞ্জিনিয়ার, তোর লাইফটা পুরো সেট। রানী রিসুর সাথে আলাদা করে কথা বলতে চায়। রিসু তার রানীর সাথে পাশের রান্নাঘরের দিকে আসে কথা বলার জন্য। রিসু তো এত সুন্দরী মেয়ে দেখে মনে লাট্টু ফুটছিল। সে কোনো কথাই বলতে পারছিল না, খুব লজ্জা পাচ্ছিল। জীবনে কোনো মেয়েই তার দিকে তাকায়নি, আর এখন এত সুন্দরী মেয়ে যেতে সে বিয়ের জন্য দেখতে এসেছে। যাই হোক, রানী প্রথম কথা বলা শুরু করে যে, তুমি দীনেশ পণ্ডিতের সাসপেন্স থ্রিলার উপন্যাসটা পড়েছো? রিসু বলে, না তো। রানী বলে, পড়বে, খুব ভালো লাগবে। ওই গল্পগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি পণ্ডিতজির বিশাল বড় ফ্যান। রিসু কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল। রানী আবার বলে, যাই হোক, তুমি ছুটির দিনগুলোতে কী করো? রিসু বলে, এই আর কি, ঘরের কাজ করি, মাকে কিছু সাহায্য করে দিই, আর পাড়ার প্রতিবেশী কাকিমারা আসে, তাদের ফ্রিজ, ফ্যান, মিক্সার এইসব কিছু নষ্ট হয়ে গেলে আমি একটু সারিয়ে দিই। আসলে আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তো। রানী বলে, ও আচ্ছা, তাহলে এক কাজ করো, আমাদের কিচেনের এই ফ্যানটাও না কদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, এটাকে একটু সারিয়ে দাও তো। রিসু এতটাই সাদাসিধে আর সরল মনের ছিল যে সে ভালো মনে ফ্যান সারাতে লেগে গেছে। মেয়ে দেখতে এসে এখন রিসু ফ্যান সারাচ্ছে। আর এই বোকামিটা রিসুর মা দেখে ফেলে। সে তো বুঝেই ফেলে যে এই চালু মেয়ে আমার ঘরে গেলে আমার সরল সাদাসিধে ছেলের মাথাটা চিবিয়েই খাবে। রিসুর মা রানীকে ঘরে তুলবেই না বলে ঠিক করে ফেলে। কিন্তু এদিকে রিসু তো রানীর প্রেমে হাবুডুবু। একদিন রানীকে দেখেই সারাদিন তার কথাই ভেবে যাচ্ছে, এমনকি রানীর নাম হাতে ট্যাটুও করিয়ে নিয়েছে। রিসু এখন রানীর পছন্দের মতো, তার কথা মতো দীনেশ পণ্ডিতের বইগুলো পড়া শুরু করে দিচ্ছে। রানীর খুশির জন্য সে সব কিছু করতে পারে। তো রিসুর মা কিছুতেই রানীর মতো চালু মেয়েকে ঘরের বউ করে আনবে না। রিসুর মা বলে, রানী যদি এই বাড়িতে আসে আমি কিন্তু গলায় দড়ি দেবো, আমি সুইসাইড করব।
তো যাই হোক, রিশুর বাবার রানীকে পছন্দ ছিল, তাই ছেলে আর বাবাতে মিলে মাকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে মানিয়েই ফেলে, আর শেষমেশ রিশুর সাথে রানীর বিয়ে হয়ে যায়। বর্তমান সময় ইন্সপেক্টর কিশোর রানীকে জেরা করে থানায় নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? রানী বলতে থাকে, বিয়ের পর সে প্রথম শ্বশুরবাড়িতে আসলে তাকে রিসিভ করার জন্য না ছিল কোনো আত্মীয় স্বজন, না ছিল কোনো ব্যান্ডপাতি বাজনা, আর এটা নিয়ে রিশুর সাথে একটু মন কষাকষি হয়, আর সে রাগ করে রানী ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা রানী ঘুম থেকে উঠে শাশুড়ির কাছে চা চায়। শাশুড়ি বলে, আমরা তো অনেক আগেই চা খেয়ে নিয়েছি, এক কাজ করো, তুমি চাটা বানিয়ে নাও আর কিছু পকোড়াও একটু বানিয়ে ফেলো, কারণ পাশের বাড়ির কাকিমারা তোমাকে দেখতে আসবে। রানী সোজাসুজি জানিয়ে দেয়, ওসব কাজ আমার দ্বারা হবে না, আমি কোনো রান্না বান্নাই জানি না, আর রান্না করা তো দূরের কথা, আমি কখনো গ্যাসও জ্বালিনি। ঋষুর মা বলে, মানে? তোমার মা তো বললো তুমি সর্বগুণ সম্পন্না, তুমি ঘর গুছতে পারো, রান্না বাড়ি করতে পারো, তুমি সমস্ত ঘরের কাজ করতে পারো, আর এখন তুমি বলছো যে তুমি কিছুই জানো না। রানী বলে, আরে আপনি মায়ের কথা অত পাত্তা দিবেন না, মা ওরকম একটু ইয়ার্কি মেরেই থাকে। ঋষুর মা বলে, মানে তুমি এসব কী সব কথা বলছো? ঋষুর মা তো পড়ে যায় ফ্যাসাদে। সে বলে, তা তুমি যে সর্বগুণ সম্পন্না, তুমি তাহলে করোটা কি? রানী বলে, সর্বগুণ সম্পন্না তো আমি বটেই, আমি সমস্ত রকমের আপনার ফেসিয়াল করে দিতে পারবো, পেডিকিওর করে দিতে পারবো, ম্যানিকিওর করে দিতে পারবো, আমি নিরামিষ খাই, এর থেকে ভালো বউ আপনি আর কোথায় পাবেন? ঋষুর মা বলে, হে ভগবান ঋষু, আমি একটা বাড়ির বউ চেয়েছিলাম, তুই তো একটা বিউটি পার্লার উঠিয়ে নিয়ে চলে আসলি, এবার আমি এই বিউটি পার্লার দিয়ে কী করবো? যাই হোক, সেই সময়ের কিছুটা ঋষু ম্যানেজ করে নেয়। তখন থেকে ঋষু তার বউয়ের মন জয় করছে এবং তার মায়েরও মন জয় করছে, তাই মায়ের আড়ালে বউয়ের সমস্ত কাজকর্ম সে করে দেয়, প্লাস বউ যেগুলো পারে না সেগুলোও বউয়ের থেকে থেকে করে শিখিয়ে দেয়। সে আসলে তার বউকে খুবই ভালোবাসত, আর তার বউ সারাদিন বাড়িতে বসে বসে কোনো কাজ না পেয়ে তার বিউটি পার্লারের কাজগুলো একটু করবে বলে কোনো লোক পাচ্ছিল না, তাই তার বাবাকেই ধরে তার সমস্ত চুল কাটিং করে দেয়, তার চুলে রং করে দেয়। এই সব দেখে তো ঋষু পাগল হয়ে যায় যে তার বাবার সে কী হাল করেছে তার বউকে একটু শক্ত হাতে ধরতে হবে এবার। তাই সে বন্ধুর কাছে পরামর্শ নিতে যায়। তার বন্ধু বলে দেয়, তুই সব সময় একদম রাগীভাবে থাকবি, তোর বউকে সব সময় অর্ডার করবি, কোনো কথাই বলতে দিবি না, এই প্রত্যেক দিন বলবি টাইমলি চা করে দিতে, টাইমলি ব্রেকফাস্ট করে দিতে, টাইমলি লাঞ্চ করে দিতে, দেখবি আপনা আপনিই বউ ঠিক হয়ে যাবে। আর এদিকে রাত্রিবেলায় রানী তার মাসির সাথে কথা বলছিল। তার মাসি বলে, তোদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে তো? রানী বলে, আর কিভাবে ঠিকঠাক থাকবে, তুমি এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো যে আমার সাথে সম্পর্ক করা তো দূরের কথা, আমার কাছেও আসে না, আমার সাথে কোনো কথাও বলে না, শুধু সারাদিন কাজ করেই চলে, আমার জন্য তার কোনো সময় নেই। তার মাসি বলে, মানে তোদের এই অবস্থা, এক কাজ করবি, যখনই ঋষু তোর কাছে আসবি তোর আঁচলটা ফেলে দিবি, দেখবি তোর ঋষু একদম তোর পিছনে সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করবে। তো রানী সেই কথা মতোই সকালবেলা ঋষু তাকে একদম রাগীভাবে বন্ধুর কথা মতো বলতে এসেছে যে এক্ষুনি আমার চা প্রয়োজন। ঠিক তখনই রানী তার গা থেকে আঁচলটা ফেলে যায়। যখনই ঋষু কিছু বলতে আসে রানী তখনই তার গায়ে থেকে আঁচলটা ফেলে দেয়, আর এই সমস্ত জিনিসে ঋষু কিছুটা ঘাবড়ে কোনো কথা না বলতে চলে যায়। তবে ঋষু চলে গেলেও ঋষুর মা কিন্তু আড়াল থেকে সমস্ত ব্যাপারগুলো লক্ষ্য করে এবং রানীকে সোজা জানিয়ে দেয় যে এই ভদ্রলোকের বাড়িতে এরকম অসভ্যতাম সে যেন না করে। তো যাই হোক, রানী ঠিক করে তার মাসির কথা মতো এবং ঋষুর সাথে সমস্ত কিছু ঝগড়া ঝামেলা মিটিয়ে নিতে হবে এবং একটা স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু সেই মতো রাত্রিবেলায় রানী ঋষুকে ডাকে এবং কথা বলতে চায়, কিন্তু ঋষু এমন বোকা বোকা কথা বলে যে রানীর আবার মাথা গরম হয়ে যায়। সে ঋষুকে ঘরের থেকে বাইরে চলে যেতে বলে। ভোরবেলায় তার মাসি ফোন করে রানীকে জিজ্ঞাসা করে, কী রে, সব ঠিকঠাক আছে তো? রানী বলে, কি মাসি, তোমরা এমন এক ছেলের সাথে বিয়ে দিলে, এমন সরল সাদাসিধে বলদ একটা ছেলে, সে না আমার কোনো ফিলিংস বোঝে, না সে বোঝে আমি কি চাই, সে আমার চাহিদাটুকুনিও বোঝে না, কখনো কাছেই আসে না, কিছুই বুঝতে পারে না সে। এর থেকে ভালো ছিল না আমি আমার কোনো পুরনো বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিতাম, হ্যান্ডসাম একটা ড্যাশিং দেখতে একটা ছেলেকে, বেকার বেকার এই একটা সরল সাদাসিধে একটা ছা পোষা একটা লোককে বিয়ে করতে হলো, আর এখন আমার সারা লাইফটা তোমরা বরবাদ করে দিলে। কিন্তু সমস্যা হচ্ছে এই কথাগুলোই ঋষু বাথরুমের ভিতর থেকে সবটা শুনে ফেলে।
আর সরল সাদাসিধে মানুষরা তার প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পেলে সেটা অনেকটা খারাপ জায়গায় যায়। আস্তে আস্তে রিশু রানীর সাথে কথা বলা বন্ধ করে দেয়। সে আগে যেমন রানীর পিছন পিছন ঘুরঘুর করতো, তার সমস্ত কাজ করে দিত, তাকে গুরুত্ব দিত, সেটাই সে বন্ধ করে দেয়। তাকে কিছুই গুরুত্ব দেয় না, তাকে ইগনোর করতে শুরু করে। রানীর সাথে রিশুর দূরত্ব অনেকটা বেড়ে যায়। সে এখন রানীর সাথে কোনো কথাই বলতে চায় না। এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। রিশু এখন প্রায়ই বলে তার অফিসে ওভারটাইম করতে হবে, তাই সে অনেক রাত করে ঘরে ফেরে, ঘুমোয়, আবার সকাল সকাল অফিসে চলে যায়। তাদের মধ্যে থেকে দূরত্বটা আরও বেড়ে যায়। তাদের মধ্যে এখন কোনো কথাই হয় না। হঠাৎ করে তাদের বাড়িতে একদিন নীল আসে। নীল ছিল রিশুর মাস্তুতো ভাই। নীল রিভার ক্রাফটিং করতো আর মাঝে মধ্যে রিশুদের বাড়িতে এসে থাকতো। নীল যেমন সুন্দর কথা বলে তেমন সুন্দর সুগঠিত চেহারা তার। রানী ঠিক যেমন ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, হ্যান্ডসাম, ড্যাশিং আর যার সেন্স অফ হিউমার খুবই ভালো, ঠিক তেমনই ছিল নীল। আস্তে আস্তে রানী ও নীল একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকে। যে মেয়ে কখনো রান্নাঘরে অবধি ঢোকেনি, সে এখন নীলের পছন্দ মতো চা বানাচ্ছে, খাবার বানাচ্ছে, কাজকর্ম করছে। ঋষু ভাবে রানী হয়তো সংসারে মন দিচ্ছে, কিন্তু না, রানী ও নীল একে অপরের অনেক কাছে চলে এসেছে। তারা একে অপরকে পছন্দ করতে থাকে আর তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায়। বাড়ির লোকের চোখের আড়ালে তারা পরকীয়ায় মত্ত হয়ে উঠেছে। রানীর সমস্ত কাজ দেখছে, তার শাশুড়িও খুব খুশি। রানী একদিন নীলকে বলে, এবার আমরা একসাথেই থাকবো, আমি তোমাকে বিয়ে করতে চাই। নীল বলে, আরে রিশু? রানী বলে, রিশুকে সবটা খুলে বলবো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। রিশু কখনো আমার ফিলিংস, চাহিদা কিচ্ছু বোঝেনি। ও একটা অন্য ধরনের মানুষ, ওর আর আমার পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। নীল রানীকে বলে, ঠিক আছে, আজ আমাকে মাটন খাওয়াবে? তোমার হাতের মাটন খেতে খুব ইচ্ছা করছে। যে রানী কখনো নিজে মাংসের নামও মুখে নেয়নি, কারণ সে ছিল একদম নিরামিষভোজী। রানীর শ্বশুরবাড়িতে সবাই নিরামিষভোজী ছিল, শুধুমাত্র রিশুই আমিষ খেত, তাই সে বাইরে থেকে খেয়ে আসতো। তবে রানীর মাটন রান্না করতে ইচ্ছে হয় তার শ্বশুর শাশুড়ি কেউ রাজি ছিল না। তবে একমাত্র রিশু তাকে সাহায্য করে, বাইরের একটা পুরনো রান্নাঘরে তার জায়গা করে দেয়। সমস্ত রান্নার, সমস্ত ওভেন, ফ্রিজ, সমস্ত কিছু তাকে আলাদাভাবে কিনে দেয় মাটন রান্না করবে বলে। সে নীলের জন্য বাজারে গিয়ে মাটন কিনে আনে, ফোন থেকে দেখে দেখে মাটন রান্না করে, আর রান্না করে যখন খাবার টেবিলে যায়, শাশুড়ির কাছে জানতে পারে নীল সকাল সকালই তাড়াহুড়ো করে কিছু না বলে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। তার শাশুড়ি এটাও বলে, মাংসটা রেখে দাও, রিশু তো মাটন খেতে খুব ভালোবাসে, সে এসে খেয়ে নেবে। রানী তো পুরো অবাক হয়ে যায়, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বিরিয়ানি আর ডাল ভাতের তফাৎটাই বুঝতে পারেনি। সে দুদিনের ভালো লাগাকে দেখে ভেবেছিল হয়তো সারা জীবন সে সেটাই পাবে। সে বুঝতে পারে নীল এতদিন তার সাথে নাটক করেছে, আর এই বিয়ের কথা শুনেই সে পালিয়েছে। আজ তার পাশে নীল নেই, সে সম্পূর্ণ একা। পাশে যে আসে শুধুমাত্র রিশু। রিশু অফিস থেকে ফিরলে রানী মাটন দেয় রিশুকে। তার স্বামীকে সে সবটা খুলে বলে যে সে নীলকে ভালোবাসে আর বিয়েও করতে যায়। তবে সে সকালবেলা পালিয়ে গেছে। রিশু কোনো কথা না বলে রানীর হাতের মাটন কষা উপভোগ করতে থাকে। সিন চলে আসে বর্তমান সময়ে। ইন্সপেক্টর কিশোর রানীর কথা একদম বিশ্বাস করতে চায় না, বলে গল্পটা ভালোই বানিয়েছেন বৌদি, কিন্তু মন ভরছে না। আমি ভালোই বুঝতে পারছি আপনি আর আপনার লাভার নীল প্ল্যান করে রিশুকে মার্ডার করেছেন, আর পুলিশের ভয়ে হাত থেকে বাঁচার জন্য সিলিন্ডার ব্লাস্ট করে বডি গায়েব করেছিলেন। আর আপনি নাকি স্বামীকে সব কথা খুলে বলেছেন, নীল পালিয়ে গেছে, এসব সব মিথ্যে কথা, আপনার আর নীলের বানানো প্ল্যানেরই একটা অংশ। কি তাই তো? রানী বলে, স্যার গল্প তো আপনারটাও খুব ভালো। নীলের কথা রিশুকে না জানালে আমি হয়তো আসল রিশুকে কখনো চিনতেই পারতাম না। আপনি কি এটা বিশ্বাস করবেন যে এই রিশু আমাকে মারতে চেয়েছিল? অফিসার অবাক হয়ে যায়। রানী আবারও বলতে থাকে। পরদিন সকালে রিশু নীলের সাথে দেখা করতে নয়ডা পৌঁছে যায়। নীল বন্ধুদের সাথে ক্রিকেট খেলায় মত্ত ছিল। রিশু আচমকায় স্ক্রুড্রাইভারটা নিয়ে নীলের উপর হামলা করে। রিশু নীলের সাথে পেরে ওঠে না, তবে নীল প্রচণ্ড মারে রিশুকে। এরপর তাকে শান্ত করে ঘরে নিয়ে যায়, বলে, দেখ দাদা, যা হয়েছে তোর বউয়ের সম্মতিতেই হয়েছে,
আমি তো আর জোর করে কিছু করতে যাইনি। আর এমন সুন্দরী বউ, নরম শরীর, তুমি তো কখনো তার চাহিদাটাই বুঝতে চাওনি, তাই তো আমাকে প্রয়োজন হয়েছিল। রিশু বলে, আমি ভুল করেছি, ওকে ভালোবেসেছিলাম আর ওর নরম শরীরের বদলে ওর নরম মনটা জিততে চেয়েছিলাম। আর তুই ওকে একা পেয়ে যা ইচ্ছে তাই করলি, ভাবলি দাদা সহজ সরল সাদাসিধে মানুষ, কোনো প্রতিবাদই করবে না, কি তাই তো? তা এতই যখন রানীর চাহিদা বুঝেছিলি তো ওকে ছেড়ে চলে আসলি কেন? নিয়েই তো পালাতে পারতিস, অন্তত আমাদের তিনজনের মধ্যে দুজন তো ভালোভাবে থাকতে পারতো। নীল কোনো কথার উত্তর দেয় না। রিশু বাড়ি ফিরে আসে। রানী তার অবস্থা থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? রিশু রাগ করে বলে, তোমার নীলের সাথে কথা বলতে গেছিলাম যাতে তোমাকে ফিরিয়ে নেয়। রানী ততক্ষণে নিজের কাছেই লজ্জায় রাগে চরম অনুশোচনায় ভুগছে। সে বুঝতে পেরেছে যে সে কত বড় অন্যায় করেছে। রিশুর মতো ভালো মানুষ স্বামীকে সে ঠকিয়েছে। রিশুর কাছে রানী ক্ষমা চায়। রিশু বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমার চোখের সামনে তুমি থেকো না। রানী বুঝতে পারে যে সে রিশুকে কতটা আঘাত করেছে। রানী রিশুর কথা মতো তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়ার কথা ঠিক করে, কিন্তু রিশুকে ছেড়ে সে যেতে পারে না। সে রিশুকে জানায়, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে আমাকে একটু থাকতে দাও, তুমি যা চাও তাই শাস্তি দাও, আমি সব মাথা পেতে নেব, কিন্তু তোমাকে ছেড়ে আমি যাব না। রিশু বলে, তুমি থেকো না, আমি তোমাকে আর সহ্য করতে পারবো না, চলে যাও তুমি। রানী কিছুতেই কথা শোনে না আর জোর করেই থেকে যায় সেখানে। পরদিন রানী পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায় আর মাথায় আর ঠোঁটে প্রচণ্ড চোট পায়, নাক থেকেও রক্ত বেরোতে থাকে। সামনে গাড়ি মুছছিল রিশু, কিন্তু রানী পড়ে যাওয়াতে তার কোনো হেলদোলি নেই, বরঞ্চ কিছুটা এনজয় করছিল ব্যাপারটাতে। রানী দেখতে পায় আগে থেকেই সিঁড়িতে পেপার সোপ রাখা ছিল। রানী রিশুর মানিব্যাগেও এর আগে পেপার সোপ দেখেছিল। রানী বুঝতে পারে এটা রিশু করছে, রানীকে শাস্তি দিচ্ছে সে। রানী মুখ বুজে সব মেনে নেয়। যাই হোক, সে রিশুকে ঠকিয়েছে আর তারই শাস্তি পেতে হচ্ছে তাকে। সেই থেকে রিশু নানাভাবে রানীকে ভয় দেখাতে থাকে, কখনো আগুন ধরিয়ে বা কখনো ছাদ থেকে ফেলে দেওয়ার নাটক করে সে। সিন কাট হয় আবার বর্তমানে। অফিসার সন্দেহ করে রানীকে বলে, আপনার স্বামী যখন আপনাকে মারতেই চাইছিল আপনি পুলিশকে কেন জানাননি, আর সেখান থেকে পালিয়েই বা কেন গেলেন না? আপনি পাগল নাকি আমাদেরকে পাগল বানাতে চাইছেন, কোনটা? রানী বলে, জানেন স্যার, পণ্ডিতজি তার একটা বইয়ে লিখেছিলেন, ভালোবাসাতে যতক্ষণ না পর্যন্ত পাগলামি আসছে আর ফোঁটা ফোঁটা রক্তের ছিটা তাতে মিশছে, সেটা কোনো ভালোবাসাই নয়। আমি দোষ করেছিলাম, রিশু আমাকে শাস্তি দিচ্ছিল, তাই যতক্ষণ না পর্যন্ত সে আমাকে ক্ষমা করছে শাস্তি তো আমাকে পেতেই হতো, আর ওখান থেকেই আমি গেছিলাম। আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, একদিন রাতে রিশু তার বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করছিল। রানী সেখানে যায় আর রিশু তখন বন্ধুকে রানী ও নীলের ঘনিষ্ঠতার কথা বলছিল, আর সে কতটা বোকা যে এগুলো সে ধরতেই পারেনি, এই সব বলে কান্নাকাটি করছিল। রানী রিশুর পায়ের কাছে বসে বলে, তুমি তো আমাকে রোজ রোজ একটু একটু করে মেরে ফেলছো, যা চাও সেটা তুমি একবার বলো, যদি আর মারতেও চাও আমাকে একবারে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না। বলেই রানী ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে পড়ে আর রিশুকে বলে, ধাক্কা দিয়ে দাও। রিশু এগিয়ে এসে রানীকে ধাক্কা দেয়, কিন্তু সাথে সাথে তার হাতটাও ধরে ফেলে। রানী আবারও নিজের অপকর্মের জন্য ক্ষমা চায় আর সব কিছু ভুলে নতুন জীবন শুরু করতে চায়। রানী বলে, আমি তোমার সাথে ভালোবাসে সংসার করতে চাই, তোমাকে ভালো রাখতে চাই, আর কিচ্ছু চাই না, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো দিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। রিশু রানীকে কষ্ট দিলেও তাকে প্রচণ্ড ভালোবাসত। রিশু বুঝতে পারে রানী সত্যিই হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। রিশু রানীকে মন থেকে ক্ষমা করে দেয়। এরপর থেকে রিশু রানী কাছাকাছি আসতে থাকে, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। শাশুড়ি ও বৌমাকে দেখে খুব খুশি। তারা একদিন ঘুরতে যায় শপিং মলে। সেখান থেকে ফেরার পথে হঠাৎই নীলের সাথে দেখা হয়ে যায়। নীল দাদা বৌদিকে একসাথে দেখে উত্ত্যক্ত করে নোংরা নোংরা কথা বলতে থাকে। রানী নেমে নীলের বাইকের মিরারটা ভেঙে ফেলে। নীল তার পিছনে বসে থাকা নতুন গার্লফ্রেন্ডকে নামিয়ে দিয়ে তাকে চলে যেতে বলে, আর রিশুকে বলে, আমার বাইকের পিছনের সিটটা তো এখন ফাঁকা, বৌদি চাইলেই এখানে বসতে পারে, বলে রানীকে টিজ করে চলে যায়। রিশু প্রচণ্ড রাগে নীলকে গাড়ি নিয়ে ধাওয়া করে, কিন্তু নীল পাথরের নদী দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সময় আবার বর্তমানে। পুলিশ রানীর বাড়ির আশেপাশের সবার সাথে কথা বলছিল। তার প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে 2:30 নাগাদ নীল বাড়িতে এসেছিল।
তার কিছুক্ষণ পর রিশুও বাড়িতে ফিরেছিল, আর তার 10 মিনিট মতো পর রানী বাইরে চলে গেছিল। আবার একটা বাচ্চা মেয়ের কাছ থেকে জানতে পারে যে রানী বেরোনোর পরে বলেছিল রিশু দাদাকে বলো দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু সেই সময় দরজাটা বন্ধ করেছিল নীল। এরপরই রানী যে রিক্সাওয়ালার সাথে বাজারে গেছিল সেই রিক্সাওয়ালাকে ডেকে পুলিশ জিজ্ঞাসা করলে রিক্সাওয়ালাও একই কথা বলে যে ব্লাস্টের কিছুক্ষণ আগেই রানী বাজারে গেছিল এবং সেখানে মাংস কিনে এনে কুকুরদেরকে দিচ্ছিল। পুলিশ মাংসের দোকানের লোকের সাথেও দেখা করে এবং জানতে পারে যে হ্যাঁ, সত্যিই ব্লাস্টের কিছুক্ষণ আগে রানী বাইরে ছিল। তবে খুনটা কে করলো? হঠাৎ ইন্সপেক্টরের কাছে অফিস থেকে ফোন আসে। সবাই মিলে অফিসে পৌঁছালে জানা যায় সেদিন অজান্তেই সিসি ক্যামেরাতে কিছু ঘটনা ধরা পড়েছে, যেখানে দেখা যায় ব্লাস্টের পরই নীল বাড়ি থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটছে। তবে তার মাথায় টুপি থাকায় স্পষ্টভাবে মুখটা দেখা যাচ্ছে না, যে দৃশ্যটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরই মধ্যে পুলিশের সিনিয়র অফিসার আসে আর ইন্সপেক্টর কিশোরকে ওয়ার্ন করে চলে যায় যে এই সাধারণ একটা কেসের তার এতদিন লেগে যাচ্ছে কেন, তাড়াতাড়ি যেন সেটা সলভ করে, 2 দিনের মধ্যেই কেসটা ক্লোজ করতেই হবে। ইন্সপেক্টর কিশোর কিছুতেই বুঝতে পারে না যে খুনিকে। এদিকে রানী কোনো মুখই খুলছে না, শুধু ইনিয়ে বিনিয়ে কথা ঘোরাচ্ছে। অফিসার রানীকে ওই সিসিটিভি ফুটেজ দেখিয়ে নীল কোথায় সেটা জিজ্ঞাসা করে। রানী কিছুতেই মুখ খোলে না। কিশোরের অর্ডারে লেডি কনস্টেবল রানীকে মারধর করে, তবুও বয়ানের কোনো পরিবর্তনই হয় না। পরদিন ইন্সপেক্টর কিশোর রানীর মুখ থেকে সব সত্যিটা বের করার জন্য লাই ডিটেক্টর টেস্ট করার সিদ্ধান্ত নেয়। এবার জানিয়ে রাখি, লাই ডিটেক্টর মেশিন এমন একটা যন্ত্র যেখানে ওটা হাতে লাগিয়ে রাখা হয়, আর মানুষ যখন হঠাৎ মিথ্যে কথা বলে তখন তার হৃদস্পন্দন অনেক বেড়ে যায়, যেটা হাতে লাগিয়ে রাখলে কম্পিউটারের মাধ্যমে হৃদস্পন্দনের হেরফের ঘটে আর ধরা পড়ে যায় যে ব্যক্তি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা। তো সেই টেস্টে বসার আগে রানী বাথরুমে যায় আর সেখানে লুকিয়ে লুকিয়ে নিজের পায়ের তলার জুতোতে পেরেক ফুটিয়ে রাখে, যাতে সব সময় তার যন্ত্রণা হয় আর সত্যি কথা হোক বা মিথ্যে কথা তার হৃদস্পন্দন একই থাকে। কতটা চালাক এই মেয়ে ভাবুন তো। যাই হোক, লাই ডিটেক্টর টেস্টে রানীকে যাই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার হৃদস্পন্দন সেই টেস্টে একই রকম আসছিল। পুলিশ তো অবাক হয়ে যায় যে এটা কিভাবে আসতে পারে, নাকি সত্যি রানী সবসময় সত্যি কথাই বলছিল। লাই ডিটেক্টরের ডাক্তার আর অফিসার কিশোর সন্দেহ করে রানীকে, হয়তো কোথাও একটা গড়বড় হচ্ছে। হঠাৎই মাটিতে রক্ত দেখে তারা রানীর পা চেক করতেই বুঝে যায় যে পেরেক ফুটিয়ে রেখেছিল সে আগে থেকেই। পুলিশ রানীকে ভয় দেখিয়ে সত্যি কথা বলতে বললে এবার রানী আবার বলতে থাকে। সেই দিন সকালে শ্বশুর ও শাশুড়ি এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারপর রানী রিশুকে বাজার থেকে মাংস আনার জন্য কিছু আনতে বলেছিল। রিশু বেরিয়ে যাওয়ার পরই হঠাৎ নীল বাড়িতে আসে আর রানীকে উত্ত্যক্ত করতে থাকে। রানী বলে আমি মানা করায় সে আমাকে ব্ল্যাকমেল করে যে আমি তার কথা না শুনলে আমার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এই নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। ঠিক তখনই রিশু বাজার থেকে ফিরে আসে আর আমাদের দুজনকে এইভাবে কথা কাটাকাটি করতে দেখে ফেলে। রিশু সেদিন মাংসটা না এনে শুধুমাত্র মশলাপাতিটাই এনেছিল। সে আমাকে বলে যে তুমি মাংসটা নিয়ে এসো, আমরা 2 ভাই মিলে এই সমস্যাটাকে মিটিয়ে ফেলব। সেই মতো আমি রিক্সা করে মাংস কিনতে চলে যাই আর যাওয়ার পথে একটি বাচ্চা মেয়েকে বলে দিই যেন রিশু দাদাকে বলে ভেতর থেকে দরজাটা আটকে দিতে। আমি মাংসটা নিয়ে রিক্সা করে বাড়ি ফিরি। ফেরার পথে কিছু কুকুর দেখে তাদেরকে মাংস খাওয়াচ্ছিলাম, আর তখনই হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে আর ভিতরে গিয়ে দেখি রিশুর কাটা হাত। এরপরেই আপনারা সবাই আসেন, কিন্তু এর বাইরে আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার, বলে রানী কাঁদতে থাকে। এই ঘটনা শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারে রানী সত্যিই নির্দোষ, কিন্তু পায়ে পেরেক ফোটানোর ব্যাপারটা তার খটকা লাগছিল। উপর মহল থেকে চাপ আসে কেসটা ক্লোজ করার জন্য। এটা একটা স্পষ্ট ঘটনা। রানী বাজারে যাওয়ার পর নীল ও রিশুর মধ্যে ঝামেলা হয়। নীল রিশুকে মেরে সিলিন্ডার ব্লাস্ট করে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। নীল এখন নিখোঁজ। এটা একটা সিম্পল ব্যাপার। পুলিশ বাধ্য হয়ে কেসটা ক্লোজ করে রানীকে ছেড়ে দেয়। গল্প কিন্তু এখানেই শেষ নয়। সেই ঘটনার 5 বছর অতিক্রম হয়ে গেছে।
ইন্সপেক্টর কিশোর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন। তিনি ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন। সেই সময় স্টেশনে জল কিনতে গিয়ে দোকানে একটি বইয়ের দিকে তার নজর পড়ে। দীনেশ পণ্ডিতজির কসৌলি মে কেহের। 5 বছর আগে রানীর মুখে শোনা সেই লেখকের কথা মনে পড়ে যায়, আর বইটি তিনি কিনে ফেলেন। রাতে ট্রেনে শুয়ে শুয়ে বইটি পড়ছিলেন। হঠাৎই বইয়ের শেষ ঘটনাটা কেমন জানি তার চেনা চেনা লাগে। ঘটনাটা পড়ে বুঝতে পারেন আসলে সেদিন মার্ডারটা ঠিক কে করেছিল আর কিভাবে সব ঘটনা ঘটেছিল। আর এটাও বুঝতে পারে রানী ওই লেখকের সব বই পড়েছিলেন, তাই ওই ঘটনার মতোই ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছিল। রানীর কথা মতো নীল আসা পর্যন্ত ঘটনাটা সে সত্যি বলেছিল। নীলের ব্ল্যাকমেলের কথাতে রানীর সাথে নীলের ঝামেলা হলে রিশু বাজার থেকে ফিরে আসে আর নীলকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রানী ব্ল্যাকমেলের কথা রিশুকে জানাতেই সে নীলকে মারতে শুরু করে। নীলও রিশুকে মাটিতে ফেলে গলা টিপে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। তখনই পিছন থেকে রানী ফ্রিজ থেকে বরফ জমে যাওয়া মাটনের পা দিয়ে নীলের মাথায় সজোরে আঘাত করে। এতে নীলের মাথাটা পাশে থাকা পিলারের ধাক্কা লেগে সেখানেই নীলের মৃত্যু ঘটে। রিশু আর রানী এটা দেখে চমকে যায়। রানী কাঁদতে থাকে। এবার পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তাদের জীবন এখানেই শেষ। রানী বলে আমার ফাঁসি হবে এবার। রিশু বলে রানী তুমি ভয় পেও না, এই নোংরা লোকটার জন্য আমাদের কোনো শাস্তি হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। রিশু বলে একবার ভেবে দেখো তো, কত ঝড় ঝাপটার পর আমরা আবার একসাথে হয়েছি। আমি তোমাকে আর হারাতে পারবো না রানী, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর আমি এটাও জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। কি তাই তো? নীলের জন্য আমাদের সুখের সংসার এভাবে আমি ভাঙতে দেব না। আমি যখন তোমার পাশে আছি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যায়। আমি তোমাকে পুলিশের হাতে কখনোই তুলে দেব না। রানী কাঁদতে কাঁদতে বলে তাহলে এবার কি করবে রিশু? রিশু কিছুটা চুপ থেকে বলে দীনেশ পণ্ডিতজির কসৌলি মে কেহের বইটার কথা মনে পড়ে, তুমিই আমাকে পড়তে বলেছিলে। রানী আর্তনাদ করে বলে না, আমি এটা কিছুতেই করতে দিতে পারি না। এর থেকে ভালো আমার জেল হয়ে যাক। এটা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না, আমি তোমাকে কিছুতেই করতে দেব না। রিশু উত্তেজিত হয়ে বলে না রানী, আমি নীলের জন্য অনেক আগেই তোমাকে হারাতে বসেছিলাম, আর না, এটা আমাকে করতেই হবে। সুখের সংসার আমি কিছুতেই ছাড়তে পারবো না। তুমি একটু শক্ত হও প্লিজ, আমার কথা শোনো। রানী চুপ হয়ে যায়, শুধু কাঁদতে থাকে। রিশু বিশাল এক চপার নিয়ে নীলের ডান হাতে এক কোপে কেটে ফেলে আর হাতটা একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে। এরপর বরফ ভরা একটা বালতিতে তার নিজের হাতটা ডুবিয়ে রাখে রিশু, যাতে তার ওই জায়গাটা অবশ হয়ে যায় আর রক্ত সঞ্চালনটা কমে যায়। এরপর রানীকে চপারটা ধরিয়ে বলে এবার আমার হাতটা কেটে ফেলো রানী। রানী কিছুতেই রাজি হয় না। রিশু নিজের মুখে কাপড় গুজে নেয় আর আর্তনাদ করে, যাতে কেউ শুনতে না পায়। এবার রানীকে বলে কেটে ফেলো রানী। রানী কাঁদতে থাকে আর বলে রিশু আমি কিছুতেই পারবো না। রিশু খুব রেগে যায় আর রানীকে সরিয়ে দিয়ে বলে তুমি চপারটা আমাকে দাও। বলে নিজের হাতে নিয়ে এক কোপে নিজের হাতের রানী লেখা হাতটা কেটে ফেলে দেয় সে। রিশু অজ্ঞান হয়ে যায়। রিশুর সারা মুখে এখন রক্তের ছিটে। রানী কোনো রকমে মাথায় জল দিয়ে রিশুর জ্ঞান ফেরায়। রিশু কথা মতো রানী ওই হাতটা ঘরের মাঝখানে রেখে দেয় আর নীলের জ্যাকেটটা খুলে রিশুকে পরিয়ে দেয় আর রিশুর ড্রেসটা নীলকে পরিয়ে সারা গায়ে কেরোসিন ঢেলে দেয়, যাতে নীলের বডিটা ভালোভাবে আগুনে পুড়ে যেতে পারে। এরপর যে মাংসের টুকরো দিয়ে রানী নীলকে মেরে ফেলেছিল সেটা বাজার থেকে কাটিয়ে এনে কুকুরদেরকে খাইয়ে দিতে বলে রিশু, কারণ তাহলে মার্ডার ওয়েপনের কোনোই অস্তিত্ব থাকবে না আর পুলিশ কিছু ধরতেও পারবে না। আর রিশু রানীকে এটাও বলে বাইরে কেউ থাকলে তাকে দরজা বন্ধ করে দিতে বলবে, যাতে নীলের ড্রেস দেখে সে ভাবে নীল বাড়িতেই আছে, পরে পুলিশের কাছে সাক্ষী দিতে সুবিধে হবে। রানী সেই মতো মাংসটা ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে যায়। সাক্ষী হিসেবে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে বলে রিশু দাদাকে বলো তো দরজাটা বন্ধ করে দিতে। সেই মতো বাচ্চাটা বাড়ির দিকে গেলে দেখে নীল দরজাটা বন্ধ করে দেয়, যেটা পুলিশকে সে আগেই জানিয়েছিল। আসলে ওটা নীল ছিল না, নীলের পোশাকে রিশুই ছিল। এরপর আরও সাক্ষী হিসেবে রানী ওই রিক্সাওয়ালার সাথে বাজারে যায় আর তার সামনে দোকান থেকে মাংস কেনে আর অন্য দোকানদারের কাছে গিয়ে বলে মাংসটা টুকরো করে কেটে দিতে। কিন্তু এইবার সে কেনা মাংসটা দেয় না, সে বাড়ির থেকে যেটা নিয়ে এনেছিল, যেটা নীলের মার্ডার ওয়েপন ছিল, সেটা দেয় কসাইকে। কসাই খুব ভালোভাবে সেটাকে টুকরো করে দেয়।
ওদিকে রিশু নীলের ড্রেসটা পরেই গ্যাস সিলিন্ডারের মুখটা খুলে রেখে নীলের বডির পাশে আগুন ধরিয়ে কাটা হাত নিয়ে কোনো মতে বাড়ির পিছন দিকে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। আর নীলের জামা পরে থাকায় সিসিটিভিতে দেখা যায় সবাই ভেবেছিল নীল পালিয়ে গেছে, আসলে ওটা রিশুই ছিল। ঠিক সেই রকমই সিলিন্ডার ব্লাস্ট হয় তখনই। আর তার আগেই রানীও বাজার থেকে ফিরে এসেছিল। যে মাংসটা নীলের খুনের হাতিয়ার ছিল সেটাকেই সে কুকুর দিয়ে খাইয়ে দেয়, ফলে সেই মার্ডার ওয়েপনের কোনো অস্তিত্বই থাকে না। আর পুলিশও সেটা আজ অব্দিও খুঁজে পায়নি। প্ল্যান মাফিক সিলিন্ডার ব্লাস্টে নীলের বডি পুরো যায়, পড়ে থাকে শুধুমাত্র কাটা হাত। পুলিশ স্বাভাবিকভাবেই মেনে নেয় সিলিন্ডার ব্লাস্টে রিশু মারা গেছে আর নীল খুন করে পালিয়ে গেছে। অর্থাৎ রানী যে নীলকে মেরে ফেলেছিল সেই মৃত নীলকেই রিশু কায়দা করে নিজের খুনি বানিয়ে পালিয়ে গেছে, যাতে পুলিশ তদন্তের সময় রানীকেই ধরতে না পারে আর তারা সুখে সংসার করতে পারে। এইটা পড়ে পুলিশ অফিসার কিশোর পাগলের মতো একাই হাসতে থাকে। সে বুঝতে পারে রিশু ও রানী কিভাবে তাকে গোটা ডিপার্টমেন্টকে বোকা বানিয়েছে। সত্যি মানুষ ভালোবাসার জন্য কী না কি করতে পারে। আর দীনেশ পণ্ডিতজির এই লেখা, এই ঘটনা সব কিছু পড়ে পুলিশ অফিসারও দীনেশ পণ্ডিতজির ফ্যান হয়ে যায়। কিন্তু বইয়ের লেখার মতো লেখা ছিল যে রিশু অর্থাৎ সেখানে যে ক্যারেক্টার ছিল সে মারা গেছে। কিন্তু অন্যদিকে দেখা যায় রানী ট্রেন থেকে নেমে এক নতুন জায়গায় পৌঁছে গেছে। ঋষিও সেখানে এসে তার হাতটা ধরে। রিশুর একটা হাত কাটা, তবে তাদের মনে এক অপরের জন্য রয়েছে প্রচুর ভালোবাসা। তারা ভালোবাসার জন্য তার হাতটা বলিদান দিয়েছে। নতুন করে সংসার শুরু করবে তারা। এখানেই মুভিটা শেষ হয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর একটা কথা বলে রাখি, আর কিছু দিনের মধ্যেই এই মুভির কিন্তু সেকেন্ড পার্টটা রিলিজ হতে চলেছে নেটফ্লিক্সে। আর এই সেকেন্ড পার্টের এক্সপ্রেশন যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সিনে গল্প এসপিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি শ্রেয়সী ফিরে আসবো এক অন্য গল্প নিয়ে।